আসসালামু আলাইকুম। বাংলা নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোট ডাকাতিতে সহযোগিতার ফল পাচ্ছে আমলারা। এরপর থাকবে শেখ হাসিনার কৌশলে বিভ্রান্ত বিএনপি। সবশেষে দেখবেন ডিজিটাল নিরাপত্তা আইনকে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার, গণতন্ত্র মঞ্চ। এবারে বিস্তারিত। একতরফা নির্বাচনের পর থেকে সরকারের মন্ত্রী, এমপি ও সরকারি আমলাদের মধ্যে বিরোধ চলে আসছে। শেখ হাসিনার দলীয় সংসদ নির্বাচনে যখন বিএনপি, জামাত জোট সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশ না নেয়ার ঘোষণা দেয়, তখন শেখ হাসিনা চরম বেকায়দায় পড়ে যায়। আর একতরফা নির্বাচন প্রতিরোধের ঘোষণা দেওয়ার পর শেখ হাসিনা ক্ষমতা হারানোর চিন্তায় অস্থির হয়ে পড়ে। প্রশাসনের দুর্নীতিবাজ আমলা, র্যাব, পুলিশ ও বিজিবি শেখ হাসিনাকে ক্ষমতা দখল করে দেওয়ার আশ্বাস দেয়। নির্বাচন মূলত সরকারি আমলা, র্যাব, পুলিশ আর বিজিবি করেছিল। তাদের সহযোগিতায় শেখ হাসিনা ক্ষমতা দখল করতে সক্ষম হয়। এরপর শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতা দখল করে সরকার গঠনের পর র্যাব, পুলিশ, বিজিবি ও প্রশাসনের কর্মকর্তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিতে থাকে। প্রশাসনের লোকজনও বিভিন্ন অনৈতিক সুবিধা পেয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকে যা করা দরকার তাই করে। একটা পর্যায়ে তারা আওয়ামী লীগের মন্ত্রী, এমপিদের ওপর প্রভাব বিস্তার করতে থাকে। এভাবেই ধীরে ধীরে আওয়ামী লীগ ও প্রশাসনের মধ্যে বিরোধ শুরু হয়। তারপর 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে যখন সব দল অংশ নেয়ার ঘোষণা দেয়, তখন আবার ক্ষমতা হারানোর ভয়ে চরম দুশ্চিন্তায় পড়ে যায় শেখ হাসিনা। নির্বাচন যতই এগিয়ে আসছিল, জনমত ততই বিরোধী জোটের পক্ষে চলে যায়। এতে করে হাসিনার অস্বস্তির আরও বেড়ে যায়। কারণ শেখ হাসিনা জানে ক্ষমতা হাতছাড়া হলেই তাকে কারাগারে যেতে হবে। দলের দুর্নীতিবাজ, খুনি ও লুটপাটকারীরা হয়তো জেলে নয়তো দেশ ছাড়তে হবে। এছাড়া জনগণের রোষানলের শিকার তো হতেই হবে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা আবারও প্রশাসনের দ্বারস্থ হয়। তাদের বেতন ভাতা বৃদ্ধি ও পদোন্নতি সহ নানান সুযোগ সুবিধা দিতে থাকে। তাদের কাজ হবে যে কোনোভাবেই হোক শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে। যেই কথা সেই কাজ। র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও সরকারি আমলারা হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে ভোটের দিনের ভোট রাতেই শেষ করে ফেললেন। তারা রাষ্ট্রের কর্মচারী হয়েও ভোট ডাকাতিতে সহযোগিতা করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনলেন। এরপর থেকেই আওয়ামী লীগ নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে নতুন খেলা শুরু হয়। তারা যে রাষ্ট্রের কর্মচারী সেটা ভুলে গিয়ে নিজেদেরকেই জনগণের শাসক মনে করতে শুরু করলেন। আর শেখ হাসিনাও এমপি, মন্ত্রীদের বাদ দিয়ে আমলাদের বিভিন্ন দিক দিয়ে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেন। কোণঠাসা হয়ে পড়েন সরকারের মন্ত্রী, এমপিরা। এসব নিয়ে মুখ খুলতে শুরু করেন আওয়ামী লীগের প্রবীণ নেতারা। কিছুদিন আগে সংসদে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। লক্ষণীয় বিষয় হল, আওয়ামী লীগ ও আমলাদের মধ্যে এতদিন স্নায়ু যুদ্ধ চলে আসলেও ইদানিং তা প্রকাশ্যে রূপ নিয়েছে। এর দৃষ্টান্ত হচ্ছে বরিশালের ঘটনা। বরিশালের ঘটনার পর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেছেন, একজন ইউএনও রাজনৈতিক দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়েছে। মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও তার দুর্বৃত্ত বাহিনী সিটি কর্পোরেশনের কর্মচারীদের নিয়ে নানা প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং সমস্ত জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বরিশালের মেয়র, যার অত্যাচারের সমগ্র বরিশালবাসী অত্যন্ত অতিষ্ঠ, সেই শেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর হুকুমেই এই ঘটনা সংঘটিত হয়েছে বলে তারা মনে করেন। অতএব অ্যাসোসিয়েশন অবিলম্বে তার গ্রেফতার দাবি করছে এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য অঙ্গীকার ব্যক্ত করেছে। প্রশাসনের এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। দেখা গেছে, এই আমলা আজ যাদেরকে দুর্বৃত্ত বলছে, তারাই একদিন এই দুর্বৃত্তদেরকে ভোট ডাকাতির সুযোগ দিয়ে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছিল। সারা দেশের মানুষ জানে বরিশাল সিটিতে কোনো নির্বাচন হয়নি। প্রশাসনের সহযোগিতায় সাদিক আব্দুল্লাহ ভোট ডাকাতি করে মেয়র হয়েছে। অন্যদিকে বিবৃতির ভাষা নিয়ে প্রশাসনের দ্বিমত, সরকারের ভেতর অস্বস্তি বিরাজ করছে। শুধু তাই নয়, ওই বিবৃতির কিছু ভাষা নিয়ে সচিব ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে মতভেদ ছিল। পরিচ্ছন্নতা অভিযানকে কেন্দ্র করে গত 18 আগস্ট বুধবার রাতে বরিশালের সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান শোভনের বাসভবনে হামলা করে সরকার দলীয় নেতাকর্মীরা। এই ঘটনার পরের দিন রাতে প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভার পর হামলার ঘটনায় একটি বিবৃতি দেয়া হয়।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, তারা বরিশালের ঘটনাবলীর বিশ্লেষণ করে দেখেছেন যে সরকারি কর্তব্য পালন করতে গিয়ে একজন নির্বাহী অফিসার কিভাবে রাজনৈতিক দুর্বৃত্তদের দ্বারা হেনস্থা হয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, সত্যকে সত্য বলা এখন হেনস্থা বলা হচ্ছে। সেখানে সরকার দলীয় নেতাকর্মীরা হামলা চালিয়েছে, এটা স্পষ্ট। গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, বিবৃতিতে রাজনৈতিক দুর্বৃত্ত ব্যবহার করে অস্পষ্টতা রয়ে গেছে। আওয়ামী লীগ দুর্বৃত্ত শব্দ ব্যবহারের প্রয়োজন ছিল। এছাড়া আমলারা এখন এই হামলার বিরোধিতা করছে, কিন্তু এই হামলাকারীদের ক্ষমতায় বসিয়েছে তারাই, এখন তার ফল ভোগ করছে। অন্যদিকে রাজনৈতিক আন্দোলনের খুব স্বাভাবিক একটি কৌশল বাংলাদেশে চিরন্তনভাবে চলছে। কৌশলটি হল, বিরোধী দল রাজপথে আন্দোলন করবে, সরকারি দল তাতে বাধা দেবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সহায়তা নিয়ে বিরোধী দলের ওপর চড়াও হবে। এক পর্যায়ে বিরোধী দলের প্রাণহানি ঘটবে, রাজপথে সহিংস হয়ে উঠবে এবং জনগণ বিক্ষুব্ধ হয়ে বিরোধী দলের সঙ্গে যুক্ত হবে। সন্ত্রাস সহিংসতার মধ্য দিয়ে একটি উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হবে। এভাবেই সহিংস রাজনীতির মাধ্যমে বিরোধী দলগুলো জয়ী হয়েছে। বাংলাদেশে যদি আমরা এরশাদ বিরোধী আন্দোলন দেখি, সেখানে আমরা দেখব যে যখন সরকার বিরোধী জোটগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছিল, তখন এরশাদ সরকার সেই কর্মসূচিকে বাধা প্রদান করেছিল এবং নির্মমভাবে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিপীড়ন করেছিল। 1991 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসার পরও আওয়ামী লীগের আন্দোলনকে দমন করার জন্য একদিকে পুলিশ বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছিল, অন্যদিকে বিএনপি ক্যাডাররা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এর ফলে রাজনীতির মাঠ সহিংস হয়ে উঠেছিল। এমনকি 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসার পরপরই সারা দেশে জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে বিরোধী নিধন শুরু হয়েছিল। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বিরোধী রাজনীতিকে চিরতরে নিস্তব্ধ করে দেওয়ার কৌশল নিয়েছিল তারেক জিয়া নেতৃত্বে বিএনপি জামাত জোট। পাশাপাশি আমরা যদি দেখি যে 2006 সালে বিএনপি যখন ক্ষমতা ত্যাগ করে, তখনও আওয়ামী লীগ বিএনপির সহিংসতার রাজনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গিয়েছিল। কিন্তু এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। যখন বিরোধী দল দীর্ঘদিন পর রাজপথে কিছু কিছু কর্মসূচি পালনের চেষ্টা করছে, তখন রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এই শঙ্কা আরও বেড়ে গিয়েছিল যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ নেতারা বিএনপিকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। সেই সময় অনেকেই মনে করেছিল যে সেপ্টেম্বর থেকেই রাজনৈতিক পরিস্থিতি হয়তো উত্তপ্ত হয়ে উঠবে। বিশেষ করে বিএনপি নেতারা এটাই চাচ্ছিলেন। যেমন সাম্প্রতিক সময়ে ভোলার সহিংসতার কারণে বিএনপির অনেকটাই উজ্জীবিত হয়েছে। রাজনৈতিক আন্দোলনে যখন প্রাণহানি ঘটবে, তখন উত্তাপ ছড়িয়ে পড়ে। এই বিবেচনা থেকে বিএনপি অপেক্ষা করেছিল কখন আওয়ামী লীগ মাঠে নামবে, কখন পুলিশ বাধা দিবে এবং এই বাধাই আন্দোলনকে বেগবান করবে।